আসেন, আজকে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো? ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা উপলব্ধি করি সবার প্রথমে সেটা হলো, এখানে খুব সুন্দর একটা কথা যে ঘর্ষণ বল একটি প্রয়োজনীয় উপদ্রব। ব্যাপারটাকে বলা হয় নেসেসারি ইভেন্ট। কি বলে? নেসেসারি ইভেন্ট। তাহলে নেসেসারি মানে প্রয়োজনীয়, ইভেন্ট মানে উপদ্রব। ঠিক আছে? মানে শয়তান জীবনে খারাপ কিছু করে। বুঝলো? ঘর্ষণ বল হল মূলত এমন একটা বাধানকারী বল যেটা আমাদের জন্য খারাপ, কিন্তু সেটা কি প্রয়োজন। ঘর্ষণ বলের জন্যই আমরা এই মার্কারটা মুখে রাখতে পারতেছি, ঘর্ষণ বলের জন্যই আমরা হাঁটতে পারতেছি, ঘর্ষণ বলের জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে আমরা অনেক কিছু ধরে রাখতে পারতেছি, ঘর্ষণ বলের জন্য আমাদের প্যারা মারা যাচ্ছে, আটকানো যাচ্ছে। আর ঘর্ষণ বলের কারণে, এটা ঘর্ষণ বল করা যায় না, তারপর ঘর্ষণের কারণে আমরা জানি যে তাপ উৎপন্ন হয়। তাহলে কি ক্লিয়ার? আবার ঘর্ষণের কারণে আমরা দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। ঠিক আছে? কারণ ঘর্ষণ থাকার কারণে আমাদের চামড়াগুলো আস্তে আস্তে বায়ুর অক্সিজেনের সাথে বারবার ঘর্ষণ হচ্ছে, বিক্রিয়া হচ্ছে, আমাদের চামড়াগুলো কুচকে যাচ্ছে, আমরা মানুষের আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের চামড়াগুলো একটু একটু কী হচ্ছে, এগুলো লাবণ্যতা হারাচ্ছে। ঠিক আছে? আবার এই কারণে এগুলো থেকে বাঁচার জন্য ক্রিম টিন বা এইসব ব্যবহার না করে আমরা যদি ফ্রিজের ভিতরে থাকি তাহলে আমাদের এই ব্যবহার করে আমরা রক্ষা পেতে পারি। কথা কি ক্লিয়ার? এই কারণে আমরা কী কারণে এই যে বাইরে যদি কোনো একটা জিনিস থাকে, যে মরিচা ধরে, কী করে? বাইরের অক্সিজেনের সাথে বিক্রি করে হয়। ঠিক আছে? তো ঠিক তদ্রুপ বাইরে একটা জিনিস থাকতে বাইরের অক্সিজেনের সাথে বিক্রি করে দিলে এটা কী হয়ে যায়? পৌঁছে যায় আস্তে আস্তে। কথা কি ক্লিয়ার? তো ফ্রিজে রাখলে কেন হয় না? কারণ বাইরের অক্সিজেন পায় না। ঠিক আছে? তখন আমরা মানুষের তো আর নিজের ফ্রিজে ঢুকে রেখে হতাম না। ঠিক আছে? এমনি এক নায়িকারে 60 বছর বয়সে 70 বছর বয়সে নিজের ঘরে কি রাখে? দেখায় গিয়ে 40 বছর বয়সে নিজের দেখে গিয়ে 20 বছর গিয়ে। ব্যাপারটা কেমন হবে? কারণ তারা অ্যান্টিঅক্সিডেন্ট খায়। অ্যান্টিঅক্সিডেন্ট কি? যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়াতে বাধা দেয়। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট যারা খায় নর্মালি সাধারণত শীত প্রধান দেশের মানুষ সাধারণত শরীরকে খুব বেশি পরিমাণ ডেকে রাখে। এই কারণে তাদের সাথে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়াটা কম হয়। এই কারণে তারা কী হয়? তাদের বয়সের সাথেও তাদের লাবণ্যতা ধরে থাকে। আর আমাদের মতো শীত যেগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল, আমরা সাধারণত কী করি? আমরা সাধারণত কি গরমের পাতলা গেঞ্জি একটা দিয়ে বাইরে যাই, কত কিন্তু গাঁততে পারি গেঞ্জি বাইরে আমরা চলে। ঠিক আছে না? আসে না এরকম? তো আমরা চাই সর্বোচ্চ পরিমাণে শরীরে বাতাস লাগাইতে। তো বাতাস লাগানো মানেই তো অক্সিজেন লাগে। হয়তো বাইরের উপস্থিতিতে নাইট্রোজেনটা সবচেয়ে বেশি বাইরে, কিন্তু অক্সিজেনও আছে। তো বাতাস লাগানো মানে কি লাগানো? অক্সিজেন লাগানো। তো অক্সিজেন যত বেশি লাগবে এতে শরীর তত বেশি কী হবে? অক্সিজেনের সাথে মানে অক্সিডেশন হবে। অক্সিডেশন হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কী হয়ে যাবে? শরীর কী হবে? তো মানে যে বলি রেখা সৃষ্টি হবে, মানে শরীরটা ছোটো ছোটো বাচ্চাদের মতো বা ওই ইয়াটা থাকবে না। ঠিক আছে? তাহলে এই কারণে আমাদের কী খেতে হবে? অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে। কী খেতে হবে? অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে। লেবু খেতে হবে, বিভিন্ন ভিটামিন সি খেতে হবে, যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো সেরকম ওই ব্যাপারটা হলো মূলত ঘর্ষণের একটা যে অক্সিজেনের সাথে ঘর্ষণ হচ্ছে আমাদের শরীরে। ঠিক আছে? এই ব্যাপারটা বলে দিচ্ছিলাম যে অক্সিজেনের সাথে ঘর্ষণ হচ্ছে। তো ঘর্ষণ বল একটি যে প্রয়োজনীয় উপদ্রব। এই ঘর্ষণ বল কেন? এই ঘর্ষণ বলের জন্য আমাদের কি হচ্ছে? আমরা বুড়ো হয়ে যাচ্ছে, একটা কথা আমরা বলছিল বা কারণ কেন? এটা অনেক ডিপ লেভেলের কথাবার্তা, এটা মানুষ বুঝতে পারে না, বুঝতে পারে। কিন্তু আমাদের জুতার তলার হয়ে যাচ্ছে না, জুতা কিনা লাগতেছে না, তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারি যে আমাদের ঘর্ষণ বলের কারণে যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে যে জুতা কিনে আমরা জুতা চলতে মাঝ জীবন। ঠিক আছে? আর চলাফেরাও করা লাগতো না, কারণ ঘর্ষণ না থাকলে আমরা চলতেও পারতাম না। তো যদি আমরা চলতেও পারতাম না তাহলে আর জুতা দিয়ে কী করবো? কথাকে বোঝা গেছে? তার মানে এটা কি উপদ্রব, কিন্তু এটা আমাদের জন্য প্রয়োজন। এই কারণে বলে যে নেসেসারি ইভেন্ট। ক্লিয়ার? তো ঘর্ষণ বল হলো 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এর ভিতরে 3টি ইম্পর্টেন্ট: স্থিতি ঘর্ষণ ইম্পর্টেন্ট, আবর্ত ঘর্ষণ ইম্পর্টেন্ট, প্রবাহী ঘর্ষণ ইম্পর্টেন্ট। স্থিতি ঘর্ষণ জাস্ট তুই যে চলতে পারা হবে, আমি যে দাঁড়িয়ে আছি, এটা স্থিতি ঘর্ষণের জন্য। কথা কি ক্লিয়ার? আর তোর যে একটা তল যখন একটা তল গতি চলার চেষ্টা করছে, মানে একটা চাকা একটা তল না, চাকারে দাঁড় করানো যায় না, তল আছে বলে তো দাঁড়ায়। তাহলে এই চাকাটা যখন একটা তল আর একটা তলের গতি যখন গড়াগড়ি খাই যায়, এই ব্যাপারটা হলো আবর্ত ঘর্ষণ। এটা কি ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ।
মার্বেল একটা যে গড়াই গড়াই যায় এটাকে কি ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ। কথা কি বোঝা যাচ্ছে? আর প্রবাহী ঘর্ষণ কি? সেটা হলো কিসের সাথে? তরল বা বায়ুর সাথে জড়িত যেটা। যেমন আমরা যে সাঁতার কাটতে পারি, এটা হলো প্রবাহী ঘর্ষণের একটা উদাহরণ। তো প্যারাশুট দিয়ে যে নামে মানুষ, এটা একটা ইয়া প্রবাহী ঘর্ষণের উদাহরণ। কথা কি বোঝা যাচ্ছে? তো এখান থেকে টান ধরতে গেলে আমাদের এই ঘর্ষণের একটা ব্যাপার আমরা যদি চিন্তা করি, ব্যাপারটা এরকম যে তুই ধর কোনো একটা ধরেন একটা তল, এই তলটাতে ঘর্ষণ বল কাজ করতেছে, যেটাকে আমরা বলতেছি এফকে। কি বলতেছি? এফকে ঘর্ষণ বল কাজ করতেছে এই তলে ঘর্ষণ বল কাজ হলো, বললাম যে ঘর্ষণ বল হলো 2 নিউটন। কত নিউটন? 2 নিউটন। এখন আমি এখানে দুইটা বস্তু রাখতেছি। দুইটা বস্তু বলতে একটা হলো আমাদের ফুটবল, আর একটা হলো একটা ধর এই একটা ছোট্ট ব্লক। এই ফুটবলটা ধর 400 গ্রাম বড় ফুটবল, আর এই ব্লকটা ধর 2 কেজি। ব্লকটা কত কেজি? 2 কেজি। কথা কি ক্লিয়ার? এখন এই ব্লকের উপরে কি প্রয়োগ করলি? তুই ব্লকের উপরে তুই 10 নিউটন বল প্রয়োগ করছিস। তুই আবার এটার উপরে 10 নিউটন কি করছিস? বল প্রয়োগ করছিস। কথা কি ক্লিয়ার? এটা প্রয়োগ করছিস। আমার প্রশ্ন করা হচ্ছে যে এই তলটার ঘর্ষণ করলো না 2 নিউটন। এই তলটাতে ঘর্ষণ করলো 2 নিউটন। তো তাহলে 2 নিউটন হলে এখানে কি করে? ঘর্ষণ বল কি করে? আমাদের যে কোন প্রকার বল ত্বরণ সৃষ্টি করে। কি বলছি? যে কোন প্রকার বল কি সৃষ্টি করে? ত্বরণ সৃষ্টি করে। তাহলে এই তলটা একটা ত্বরণ সৃষ্টি করতেছে, কিন্তু এটা আমাদের জন্য নেগেটিভ। সেটা হলো মন্দন। সেটা কি? মন্দন। সেটা কেমন বল সৃষ্টি করতেছে সেটা ব্যাপারটা তো এইভাবে চিন্তা করতে। যেমন ধর আমি যে বস্তুটাকে ছেড়ে দিলাম কি অভিকর্ষ বলের প্রভাব বস্তুটা নিচে পড়বে না? তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি বস্তুটা যখন উপরের দিকে তুলতেছি, নিচ থেকে এভাবে যখন আমি উপরে তুলতেছি, তখন আমি বলের বিরুদ্ধে কাজ করতেছি, বলের বিরুদ্ধে। তার মানে অভিকর্ষ ত্বরণ হলো নিচে নেওয়া, আর আমি এখন অভিকর্ষ ত্বরণকে কি করতেছি? ডিফাই করতেছি, আমি প্রত্যাখ্যান করতেছি, আমি অস্বীকার করে আমি বস্তুটার উপরে তুলতেছি। তাই আমি অভিকর্ষ ত্বরণ এর বিপরীতে কাজ করতেছি না? তাহলে আমি যে বস্তুটা আমরা পড়ার কথা, সেই বস্তুকে আমি যে তুলতেছি, তাহলে আমি এখানে একটা মন্দন সৃষ্টি করছি, কারণ বলের বিরুদ্ধে কাজ করতেছি। বলের বিরুদ্ধে যদি কাজ করা হয় তখন এখানে মন্দন সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? মন্দন। বল মানে ত্বরণ সৃষ্টি করবে। বল জোরে 3 বার। বল ত্বরণ সৃষ্টি করবে। বল কি সৃষ্টি করবে? ত্বরণ সৃষ্টি। বল কি সৃষ্টি করে? ত্বরণ সৃষ্টি করবে। বল বর্গের পরিবর্তন করে। ত্বরণ মানে কিন্তু বর্গের পরিবর্তন। ত্বরণ মানে কি? বর্গের পরিবর্তন হবে। তো তাইলে এই যে বল ত্বরণ সৃষ্টি করে আর ত্বরণ সৃষ্টির মাধ্যমে বর্গের পরিবর্তন হবে, এগুলো একসাথে কনসেপ্ট মাথায় রাখতে হবে। কারণ বল এক সময় আমি তুই নিজেই শিখছস, আবার তুই নিজেই শিখছস যে এম এই যে শিখছস ওখানে এম এর সাথে ভি মাইনাস ইউ বাই টি আসছিল না? যেখানে টিটা যদি আমরা এফ এর সাথে গুণ হয় সেটা আমরা বলের ঘাত বলছি। মানে বল একটা নির্দিষ্ট সমান্তরালে কাজ করলে এম ইন্টু ভি মাইনাস ইউ সৃষ্টি হয়, মানে বর্গের পরিবর্তন সৃষ্টি হয়। এটা কি ক্লিয়ার? তো সেটাও এখন এই যে তলটা, এই তলে ঘর্ষণ বল হলো কত? 2 নিউটন। যেটাই আসুক এখানে 2 নিউটন ঘর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে এই তলে একটা মন্দন সৃষ্টি করে, অর্থাৎ জিনিস একটাকে আমি এভাবে দিতাম, কিন্তু এটারে কি হচ্ছে? বাধা প্রদান করতেছে। কথা কি ক্লিয়ার? ব্যাপারটা এইভাবে চিন্তা কর যে আমি একটা ধর বক্স সরাইতে চাচ্ছি, সেটা মাটিতে হলে সেটাকে টাইললে কেমন কষ্ট হবে, সেটা ফ্লোর হলে কেমন কষ্ট হবে, সেটা টাইলস হলে কেমন কষ্ট হবে, সেটাও যদি তুই না বুঝস, তুই তোর কথা একবার চিন্তা কর। তুই ফ্লোর একটাতে পানি, মানে ফ্লোর একটাতে পানি পড়ে আছে, ওইখানে তুই হাঁটলে সেটা কেমন রিয়েকশন করবে? তুই টাইলসের উপর পানি পড়ে আছে সেটা কেমন রিয়েকশন করবে? রাস্তায় পড়ে আছে সেখানে কেমন রিয়েকশন করবে? কথা কি বোঝা যাচ্ছে? তো তার মানে এক একটা তল এক এক রকম রিয়েকশন করে, রাইট? তো তাহলে এখানে যে ঘর্ষণ বল যে 2 নিউটন, তাহলে এফ কে ইজ ইকুয়াল টু 2 নিউটন। তাহলে এফ কে সমান এখানে গিয়া এফ কে মানে এম, বল মানে গিয়া এম এ। এখন এইগুলো তো 2 বাই কত? এম। এখন এম কে যা এই 2 কেজি ভরের জন্য এম এর মান 2। তাহলে এখানে 1 মিটার পার স্কয়ার সেকেন্ড কি সৃষ্টি হয়? মন্দন সৃষ্টি হয়। মন্দন বাংলা লিখি নেই, এই কারণে মাইনাস দিলাম। কথা কি ক্লিয়ার? তার মানে এখানে যে ত্বরণ সৃষ্টি হবে ওই ত্বরণ থেকে এক বাদ যাবে, ওই ঘর্ষণে এক খেয়ে ফেলবে। কথা কি ক্লিয়ার? আর বলটার জন্য কি হবে? এই বলটার জন্য আবার এফ কে ইকুয়াল টু 2 নিউটন, কিন্তু ওর জন্য এম ইকুয়াল টু 2 নিউটন হলেও 2 নিউটন বাদ। এম এর মান কত? 400 গ্রাম।
400 গ্রাম মানে 0.4 কেজি এ ইনটু 2 সুতরাং এই যেগুলো দাও 2/0.4 মানে কত 5 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে ওর এখানে যে বলটা সৃষ্টি হবে যে বলটা যে ত্বরণ সৃষ্টি করবে ওই ত্বরণ থেকে 5 বাদ যাবে। তাহলে কত বাদ যাবে? 5 বাদ যাবে। কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন ঘর্ষণ বল একটা, কিন্তু একটাতে এক এক রকম কাজ করে। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? বস্তু যত পাতলা তার উপর ঘর্ষণের প্রভাবটা তত ইয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে আসেন এখন আমরা যদি এখানে ইয়া কাজ করি যে আমরা যদি এখানে 10 নিউটন বল প্রয়োগ করি, 10 নিউটন বল প্রয়োগ করলে 100 কত এম এ, 100 এম মানে এখন কত 10 এম এ। তাহলে এই যেগুলো কত এম বাই কত এম, এম এর মান কত 0.4, 0.4 হলে পয়েন্ট দিলে আবার কত 1, তার মানে কত 25, তার মানে 25 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হবে। আমি যদি এই বলটাতে বল প্রয়োগ করি এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বল প্রয়োগ করলে 25 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হবে, এত মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হবে। কিন্তু এই ত্বরণের ভিতর থেকে -5 বাদ যাবে, 5 বাদ যাবে। তাহলে 25 থেকে 5 বাদ গেলে কত 20 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে আলটিমেটলি ওর এখানে কাজ করতেছে, ওর এখানে যে ত্বরণটা কাজ করবে কার্যকরী ত্বরণ সেটা 20 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে অঙ্কটা আমরা ইজিলি পাইতে পারি। কেমনে সেটা পাইতে পারি? আমি যদি 10 নিউটন আর এখানে যে ঘর্ষণ বল আছে 2 নিউটন, 10 নিউটন থেকে আজ যদি 2 নিউটন বাদ দিতাম তাহলে আমার কার্যকরী বল কত 8 নিউটন না? তো 8 নিউটন মানে কত এম এর মানে তো 8 নিউটন। তাহলে এই যেগুলো কত 8 বাই কত 0.4, তাহলে দিলেই তো এটা পয়েন্ট দিলে তো 20 মিটার পার কত স্কয়ার সেকেন্ড। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে 20 মিটার স্কয়ার সেকেন্ড আসতে হবে। ঠিক তো ভাই এটার জন্য আসবে না? এটার জন্য হবে কিনা? ওর জন্য 10 নিউটন দিছে, ওর জন্য 2 নিউটন, তাহলে কত 8 নিউটন। কিন্তু ওর জন্য 8 নিউটন হলে 8 কে 2 দ্বারা ভাগ হবে, 8 কে 2 দ্বারা তাহলে কত 4 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে ওর এখানে 5 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হলো, এক খাইয়া গেছে, তাহলে বাকি দেখবি কত 4 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণ। ঠিক আছে? তো এখান থেকে আজকে একটা জিনিস খেয়াল রাখেন, কিন্তু কয়েকটা জিনিস হবে। যদি আপনাদের যদি প্রশ্ন করা হয় অঙ্কে মোট বল বের করেন, মোট বল বলে সবসময় রাখবেন আপনি যে বল প্রয়োগ করছেন মানে কত 10 নিউটন, এই 10 যোগ ঘর্ষণ বল যেটা কাজ করতেছে 2, ওইটা মানে কত 12 নিউটন। অর্থাৎ এখানে 12 নিউটন বল সৃষ্টি হয়, 12 নিউটন কি হয় বল সৃষ্টি হয়। কিন্তু আজকে যদি ঘর্ষণ বল না থাকতো, মানে ঘর্ষণাঙ্গটা না থাকতো, তাহলে 2 নিউটন আমাদের পক্ষে কাজ করতো। কথা কি ক্লিয়ার? অর্থাৎ আমরা 12 নিউটন পুরোটাই পাইতাম, কিন্তু ঘর্ষণ থাকার কারণে আমরা এখান থেকে ওই 12 নিউটনের 2 নিউটন পক্ষের ওই 2 নিউটন উল্টা মাইনাস হয়, তাহলে কত হয় 8 নিউটন আমরা পক্ষে কাজ করে, তাহলে প্রায় 4 নিউটনের পার্থক্য সৃষ্টি হয়। কথা কি বোঝা যাচ্ছে? কয় নিউটনের পার্থক্য? 4 নিউটনের পার্থক্য সৃষ্টি হয়। কিনলে পক্ষে থেকে কিন্তু যোগ হতো, পক্ষে নিলে বিয়োগ হয়েছে, যোগ হলে 12 বিয়োগ হলে 8, তাহলে 4 নিউটন না। এরপরে ঠিক তদ্রুপ এই আরেকটা ব্যাপার, তাহলে মোট বল সমান কি বল? যে প্রযুক্ত বল যোগ ইয়া, এই মোট বল হলো মানে প্রযুক্ত বল যোগ ইয়া ঘর্ষণ বল। এখন এবার এইটাই আরেকটা নাম হলো গিয়া, একটা নাম হলো যে আমার আবার পরীক্ষা আসে যেমন প্রযুক্ত বল, অনেক সময় পরীক্ষা আসে কি বল? প্রযুক্ত বল। তো প্রযুক্ত বল বললে কি হবে? প্রযুক্ত বল বললেও কিন্তু এখানে একটা কথা আছে, সরি এই প্রযুক্ত বলও কিন্তু আবার মোট বল, প্রযুক্ত বলও কিন্তু এখানে তলে যে বলটা প্রযুক্ত হয়, আমার 10 নিউটনের প্রযুক্ত ঘর্ষণ বল প্রযুক্ত হয়। কথা কি বোঝা যাচ্ছে? কার্যকরী বল বললে নেগেটিভ হবে। কার্যকরী বল কোনটা? যে বলটা শেষ পর্যন্ত কাজ করে, 10 নিউটন থেকে 2 নিউটন বাদ দিলে 8 নিউটন কাজ করে, ওটা হলো কার্যকরী বল। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কার্যকরী বল হলো মোট বল থেকে ঘর্ষণ বল বিয়োগ প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ। প্রযুক্ত বল আর মোট বল একই কথা। ঠিক আছে? প্রযুক্ত বল আর মোট বল একই কথা। ঠিক আছে? আর কার্যকরী বল হলো প্রযুক্ত বল থেকে বা মোট বল থেকে ঘর্ষণ বল বিয়োগ। ওকে, আর কি আছে? এবার আরেকটা আছে গতি ঘর্ষণ। এটা হলো এই ঘর্ষণ সহগ বা গতি ঘর্ষণ সহগ। তো এটা কি? ওটার নাম হলো মিউ। এটার নাম কি? মিউ। তো মিউ সমান কি? নর্মালি মিউ সমান কি? তো মিউ এটা আসে মূলত ঘর্ষণ পদ্ধতি। কোথায় আসে? ঘর্ষণ পদ্ধতি। অর্থাৎ এই যে তলটা আছে, তলটা সবার জন্য সব রকমের কি করবে না, সব রকমের ঘর্ষণ সৃষ্টি করবে না। কথা কি বোঝা যাচ্ছে? এটা ওই যে তোরা নিজেরাই তো দেখছো যে একটা ফুটবলের জন্য সেটা কিরকম একটা আয়তাকার বাক্স জন্য কিরকম, দেখছো না? দেখছো কিনা? তো তাইলে এই ব্যাপারটা হলো এই ঘর্ষণ বলটা এফটি হলো যে এক একটা বস্তুর ওজনের জন্য এক এক রকম ভাবে কি কাজ করে? ঘর্ষণাঙ্ক কাজ করে। এক একটা ওজনের জন্য এক এক রকমের ঘর্ষণাঙ্ক কাজ করে। এই বস্তুর ওজনের সাথে ঘর্ষণাঙ্কের গুণফলটাই মূলত ঘর্ষণ বল।
এটা বোঝা যাচ্ছে ঘর্ষণ বলটা হলো মূলত গিয়া গুণ কিলাইয়ে ঘর্ষণ বল হলো মূলত আমাদের যে ঘর্ষণাঙ্ক আছে ঘর্ষণাঙ্কের সাথে ওজন গুণ ওজনের গুণ। তাহলে এই যে মিউর মান এই মিউর মানটা সবসময় থাকবে এটা 0.0 থেকে 1 এর ভিতর থাকে। কি বলছি 0 থেকে 1 এর ভিতর থাকে। তাহলে মিউ সমান কি দাঁড়াচ্ছে? মিউ সমান F ডিভাইডেড বাই W। F ডিভাইডেড বাই W। F ডিভাইডেড বাই কি W। তাহলে এটা কেন হচ্ছে? যেমন ধরো এই দেয়ালটার কথা চিন্তা করো। এই দেয়ালটার ওজন যা এর ঘর্ষণ বল না। এই দেয়ালটার লাগার মধ্যে না ঠিক আছে? তো নরমালি আমরা জানি যে ঘর্ষণ বলটা কম হয়। এই দুনিয়াতে তো আমরা যা আছে তলে লাগাতে পারি কিছু মানে কি তার ওজনটা তার ঘর্ষণ বল থেকে গিয়া বেশি। ওদেরকে বোঝা যাচ্ছে? তাই এখন আসেন যদি এই ওজন আর ঘর্ষণ বলের যে অনুপাতটা 0 থেকে 1 এর ভিতরে হয় তাহলে 0 থেকে 1 এর ভিতরে হলে কি হবে? 0 থেকে 1 এরাই 0 থেকে 1 এর ভিতরে হয়ে থাকে। আমাদের আমরা এটা অঙ্ক বলতে এটাই অঙ্ক যে F ইকুয়াল টু মিউ তো F কে মানে হলো কি? F কে মানে হলো যে m a, কারণ এখান থেকে মন্দন সৃষ্টি হয়, রাইট? বস্তুর বল। আর মিউ আর W মানে কি? W মানে হলো যে mg, জানি কি না আমরা? জানি তো। দুই পাশ থেকে m যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নরমালি মিউ সমান হলো আমাদের a/g। কি বলতেছি? a/g, অর্থাৎ কোনো একটা বস্তুর যে ত্বরণ সৃষ্টি করা হয় ওই ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণের যেটা অনুপাত সেটাই মূলত ঘর্ষণাঙ্ক। এটাকে বোঝা যাচ্ছে? ত্বরণ আর অভিকর্ষজ ত্বরণের অনুপাতটা কি? ঘর্ষণাঙ্ক। এটা তো ত্বরণ না, এটা তো মূলত মন্দন। এটা মূলত কি? মন্দন। ঠিক আছে? তো এটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের অনেক কাজ আছে, যখন আমরা কাজ করবো বলে আমরা দেখবো। ওকে, তাহলে ঘর্ষণ নিয়ে আজকে কথাবার্তা বলা। এরপরে যেমন আছে ঘর্ষণাঙ্ক, যেমন তো একটা গ্রিল গেটে গ্রিল দেন অনেকে, যেমন আমাদের থাকে না? এইগুলোতে কি হয়? যেমন এগুলো নাড়াচাড়া করতে কষ্ট হয়, মানে কি ঘর্ষণ বেড়ে গেছে। ঘর্ষণ যদি বেড়ে যায় তাহলে আমাদের এখানে কী করতে হয়? এখানে তেল দিতে হয়, গ্রিস দিতে, এগুলো দিয়ে কী করা হয়? চাকাগুলোকে আরও ফ্রি করতে হয়, ঠিক না? তেলগুলো দ্বারা ঘর্ষণ কী করা হয়? কমানো হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, আশা করি আল্লাহর মধ্যে কালকে থেকে সৃজনশীল চলে পারবেন।